ওয়েলকাম টু জুডলার্ন। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের মোট নম্বর বরাদ্দ 100। এর মধ্যে ব্যবহারিক ভূগোলের জন্য মোট নম্বর বরাদ্দ আছে 30। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোল অংশের জন্য যে পাঠ্যসূচি প্রবর্তন করেছে সেখানে আছে মানচিত্রের স্কেল অঙ্কন, মাপচিত্র বা কার্টোগ্রামস, আবহাওয়ার উপাদান পরিমাপ যন্ত্র ও নথিভুক্তকরণ, আবহাওয়ার মানচিত্র বিশ্লেষণ, উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র অঙ্কন এবং ক্ষেত্র বিষয়ক প্রতিবেদন। আমরা এই ভিডিওটিতে কিভাবে মানচিত্রের স্কেল অঙ্কন করতে হয়, কিভাবে সরল রেখা লেখচিত্র অঙ্কন করতে হয়, কিভাবে সহজ বা সরল স্তম্ভচিত্র অঙ্কন করতে হয়, কিভাবে সমমান রেখা অঙ্কন করতে হয় তা সহজ সরল ভাষায় দেখে নেব। আজকে আমরা রৈখিক স্কেল কিভাবে অঙ্কন করা হয় একটি প্রশ্ন সমাধানের মাধ্যমে ধাপে ধাপে জেনে নেব। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য বিভাগগুলির দূরত্ব 10 কিলোমিটার এবং গৌণ বিভাগগুলির দূরত্ব 2 কিলোমিটার। স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 50 কিলোমিটার এবং আরএফ দেওয়া আছে 1:5 লাখ বা 1 অনুপাতে 5 লাখ। আমরা প্রথমে আরএফটাকে আমরা বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব। প্রশ্ন অনুসারে আরএফ 1 অনুপাতে 5 লক্ষ, অর্থাৎ 1 সেন্টিমিটারের মানচিত্রের দূরত্ব 5 লক্ষ সেন্টিমিটার ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। কেন? কারণ আমরা জানি যে আরএফ এর যে অংশটা ছোট থাকে সেটা মানচিত্রের দূরত্ব, আর যে অংশটা বড় থাকে সেটা হচ্ছে ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। এখানে 1 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব 5 লক্ষ সেন্টিমিটার ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করছে। পরের লাইনে 1 সেমি মানচিত্রের দূরত্ব, আমরা সেই 5 লক্ষ সেন্টিমিটারকে শুধুমাত্র কিলোমিটারে রূপান্তরিত করব। যদি ইঞ্চিতে আসতো সেক্ষেত্রে আমরা মাইলে আনতাম, এখানে সিজিএস পদ্ধতি সেমি আছে, আমরা কিমিতে আনবো। তাহলে 5 লক্ষ সেন্টিমিটারকে কিমিতে আনতে গেলে আমাদের 1 লক্ষ সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে। আমরা 1 লক্ষ দিয়ে 5 লক্ষ সেন্টিমিটারকে ভাগ করলাম, সেটা ভাগ করার ফলে সেটা কিমিতে রূপান্তরিত হয়ে গেল। 1 লক্ষ দিয়ে 5 লক্ষ সেন্টিমিটারকে যখন ভাগ করা হচ্ছে তার ফলে যে উত্তরটা আসবে, যে ভাগফলটা আসবে সেটা কিমিতে পরিণত হয়ে যাবে। তাহলে আমাদের আসলো ভাগফল, এখানে 5টা শূন্য আছে, উপরে 5টা শূন্য কেটে দিলাম, 1 দিয়ে 5কে ভাগ করলাম, ভাগ করে 5 কিলোমিটার পাওয়া গেল। তাহলে বিবৃতিমূলক স্কেলে বা মানচিত্রের দূরত্ব আমরা পেলাম 1 সেন্টিমিটারে 5 কিলোমিটার। এবার রৈখিক স্কেলে আমরা অঙ্কন করব। অঙ্কনের জন্য যে সমস্ত গণনা আমাদের প্রয়োজন হয় আমরা এই সারণী আকারে তা উপস্থাপন করলাম। প্রথমে বিভাগ, ভূমিভাগের দূরত্ব, তারপরে মানচিত্রের দূরত্ব। বিভাগ কি কি দেওয়া আছে প্রশ্নে? মুখ্য বিভাগ, গৌণ বিভাগ, মোট দৈর্ঘ্য। মুখ্য বিভাগের মান প্রশ্ন দেওয়া আছে 10 কিলোমিটার, গৌণ বিভাগের মান দেওয়া আছে 2 কিলোমিটার, মোট দৈর্ঘ্য দেওয়া আছে 50 কিলোমিটার। এই যে ভূমিভাগের দূরত্ব, যেটা প্রকৃত দূরত্ব, তাকে যখন আমরা মানচিত্রে উপস্থাপন করব স্কেল অনুসারে তার দূরত্ব কত হবে। এখানে মানচিত্রের দূরত্ব 1 সেমিতে 5 কিমি, তাহলে 10 কিমিতে কত সেমি বোঝাবে? 1 সেমিতে 5 কিমি বা 5 কিমিতে 1 সেমি, তাহলে 10 কিমিতে কত বোঝাবে? 5 দিয়ে ভাগ করলেই পাবো। 10 ভাগ 5 সমান 2 সেমি। আমরা এই মুখ্য বিভাগের মানটা আমরা ঐকিক নিয়মে বার করতে পারি। আমরা বিবৃতিমূলক স্কেলে পেয়েছিলাম যে 1 সেমিতে 5 কিমি, সেটা আমরা উল্টোভাবে লিখতে পারি যে ভূমিভাগে 5 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে 1 সেমি দ্বারা, তাহলে 1 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করবে 1/5 সেমি দ্বারা, আর 10 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করবে 1 গুণ 10 ভাগ 5 সমান 2 সেন্টিমিটার দ্বারা। কাটা 5 দিয়ে 10-এর ভাগ করলে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা সরাসরি পেয়েছিলাম, এখানে লিখিতভাবে করতে হচ্ছে, যার যেটা সুবিধা সেই হিসাবে করবে। এবার আমরা গৌণ বিভাগ দেখব। গৌণ বিভাগ, ভূমিভাগের দূরত্ব 2 কিমি দেওয়া আছে, সেই 2 কিমি মানচিত্রের দূরত্বটা কতটা আসবে? 2 ভাগ 5। এখানে আমাদের 1 সেমিতে 5 আছে বলে সবাইকে আমি 5 দিয়ে ভাগ করছি। যদি এখানে মানচিত্রের দূরত্ব 4 হতো তাহলে সবগুলোকে 4 দিয়ে ভাগ করতাম, 3 হলে সবগুলোকে 3 দিয়ে ভাগ করতাম। অর্থাৎ মানচিত্রের দূরত্ব ওই যে বিবৃতিমূলক স্কেলে আমরা আরেক পরিবর্তন করে পেয়েছিলাম, সেই অংশটা আমাদের দেখতে হবে, যেটা মান আসছে
এক সেমিতে যদি 5 আসে সকলকে 5 দিয়ে ভাগ করব, যদি 4 আসে 4 দিয়ে, 6 আসে 6 দিয়ে, 10 আসে 10 দিয়ে ভাগ করতে হবে। যাই হোক, পরেরটা 2 ভাগ 5 সমান 0.4 সেমি। যদি আমরা এটাকে ঐকিক নিয়মে করি তাহলে গৌণ বিভাগের দৈর্ঘ্য নির্ণয়, ভূমিভাগের 5 কিমি দূরত্ব মানচিত্রে 1 সেমিকে 1 সেমি দ্বারা প্রকাশ করা হচ্ছে, 1 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করছে 1/5 সেমি দ্বারা, তাহলে 2 কিমি হচ্ছে কত, 1 গুণ 2 ভাগ 5, সেখানে 0.4 সেমি আসছে। এবার আমরা আসবো মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার, তাহলে 50 ভাগ এখানে আছে 5 দিয়ে ভাগ করলাম, 10 সেমি আসলো। ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মের ক্ষেত্রে কি, রৈখিক স্কেলে মোট দৈর্ঘ্য নির্ণয়, ভূমিভাগের 5 কিমি দূরত্ব মানচিত্রে নির্দেশ করে 1 সেমি দ্বারা, 1 কিমিতে 1/5, আর 50 কিমি কি হবে, 1 গুণ 50 ভাগ 5, 5 দিয়ে 50 ভাগ করলে 10 সেমি হয়, তাহলে আমরা 10 সেমি পেয়ে গেলাম। এবারে আমরা মুখ্য ভাগের মোট কটা সংখ্যা হবে তা গণনা করব। সূত্র হচ্ছে মোট দৈর্ঘ্য ভাগ মুখ্য ভাগের মান দিলেই আমরা মুখ্য ভাগের সংখ্যা পেয়ে যাব। এখানে প্রশ্নে মোট দৈর্ঘ্য দেওয়া আছে 50 কিলোমিটার আর মুখ্য ভাগের মান দেওয়া আছে 10 কিমি। কিমি কিমি কাটছে, 0 0 কেটে যাচ্ছে, 1 দিয়ে 5-এর ভাগ হয় 5, তাহলে মুখ্য ভাগের সংখ্যা হলো 5টি। এবার আমরা গৌণ ভাগের সংখ্যা নির্ণয় করব। গৌণ ভাগের সংখ্যার সূত্র হলো মুখ্য ভাগের মান ভাগ গৌণ ভাগের মান। মুখ্য ভাগের মান হচ্ছে প্রশ্ন অনুযায়ী 10 কিলোমিটার এবং গৌণ ভাগের মান প্রশ্ন অনুযায়ী 2 কিলোমিটার। কিমি কিমি আমরা কাটছি, 2 দিয়ে 10-এর ভাগ করলে হয় 5, তাহলে গৌণ ভাগের সংখ্যা হলো 5টি। তাহলে আমরা পেলাম মুখ্য ভাগের সংখ্যা 5টি, গৌণ ভাগের সংখ্যা 5টি। তার পূর্বে সারণীতে আমরা মুখ্য ভাগের যে দৈর্ঘ্য, মুখ্য ভাগের মানচিত্রের দৈর্ঘ্য পেয়েছিলাম 2 সেমি, গৌণ ভাগের মানচিত্রের দূরত্ব পেয়েছিলাম 0.4 সেমি এবং মোট দৈর্ঘ্য পেয়েছিলাম 50 কিমি ছিল মোট দৈর্ঘ্য, মানচিত্রে রূপান্তরিত করে হয়েছিল 10 সেন্টিমিটার। আমরা এবার গণনা শেষ হয়ে গেছে, আমরা এবার রৈখিক মানগুলোর উপর ভিত্তি করে রৈখিক স্কেল অঙ্কন করব। রৈখিক স্কেল অঙ্কন পদ্ধতি। প্রথম, স্কেলের মুখ্য ভাগ অঙ্কন। প্রথম ধাপ, একটি সাদা কাগজ নেব, সাদা কাগজে 10 সেন্টিমিটার লম্বা সরলরেখা আঁকা হলো, যাকে চিহ্নিত করা হলো AB নামে। তাহলে আমাদের প্রশ্নে মোট দৈর্ঘ্য এসে 10 সেন্টিমিটার, প্রশ্ন অনুযায়ী যে গণনা করেছি মোট দৈর্ঘ্য 10 সেমি, আমরা কাগজের উপরে 10 সেন্টিমিটার দাগ দিলাম, দাগের এক প্রান্তে লিখলাম A, অন্য প্রান্তে লিখলাম B, তাহলে সরলরেখাটার নাম হলো AB। দ্বিতীয় ধাপ, AB সরলরেখার A বিন্দু থেকে, এখানে A বিন্দু থেকে 40 ডিগ্রি কোণে একটি রেখা টানা হলো, সরল রেখা টানা হলো AC। 40 ডিগ্রি কোণে একটি রেখা টানা হলো, A বিন্দু থেকে একটি রেখা টানা হলো যেটি AB রেখার সঙ্গে 40 ডিগ্রি কোণ করে আছে। তবে হ্যাঁ, AB রেখার সঙ্গে আমরা যে এই রেখাটা টানবো সেটা 30 থেকে 45 ডিগ্রি যে কোনো কোণ আঁকলেই হবে। এখানে আমরা টানলাম CAB, কোণের মানটা হলো 40 ডিগ্রি। এবারে তৃতীয় ধাপ, ডিভাইডার নেব, ডিভাইডারের সাহায্যে AC সরলরেখার উপর A বিন্দু থেকে সমান ব্যবধানে 5টি অংশে ভাগ করব। কেন 5টি ভাগ? কারণ আমাদের মুখ্য ভাগের সংখ্যা প্রশ্ন অনুযায়ী যে আমরা গণনা করেছি তাতে 5টি বার হয়েছে, তাহলে আমরা 5টি ভাগ করব ডিভাইডারের সাহায্যে, একই মান নেব। প্রথমে যে মানটা নিয়েছি সেরকম 5টা ভাগ করে নিলাম। প্রথমে অংশটার নাম দিলাম, এর পরের অংশটা যেটা কেটেছি D, তারপরে E, তারপরে F, তারপর G, H, তাহলে AD, DE, EF, EG, GH, এই 5টি খণ্ড আমরা এখানে পেলাম। এবারে চতুর্থ ধাপ, এখন AC সরলরেখার শেষ বিন্দু আমরা পেয়েছিলাম H, এর সাথে AB, বির শেষ প্রান্তে পেয়েছিলাম B, এই H আর B বিন্দুকে আমরা যুক্ত করে দেব, তাহলে HB যুক্ত করে দেওয়া হলো। তারপরে এই HB সরল রেখার সমান্তরালে আমরা G, F, E, D বিন্দুর উপর দিয়ে আমরা সমান্তরাল রেখা টানব। তাহলে এখানে HB যুক্ত করা হলো, তারপর এখানে HB পট থেকে
সেট স্কোয়ারের সাহায্য নেব। সেট স্কোয়ারের সাহায্য নিয়ে আমরা জি বিন্দুতে চলে আসব। জি বিন্দু থেকে এই এইচ বির সমান্তরালে এই রেখাটা কিন্তু টানা হয়েছে। আবার জি বিন্দু থেকে যে সমান্তরাল রেখাটা পেয়েছি সেটা আমার টাচ করেছে কিন্তু আই বিন্দুতে গিয়ে, এ বিশাল রেখার উপর যেখানে টাচ করেছে নাম দিয়েছি আই। আবার এফ বিন্দুতে এই যে জি আই এর সমান্তরালে আমরা টানলাম এফ জি, এর সমান্তরালে ই কে ডি এল, তার মানে এইচ বি এই রেখাটা প্রথম টানা হয়েছে। তারপর জি এফ ই ডি, এখান থেকে কিন্তু ওই এইচ বি রেখাটির সমান্তরালে এই রেখাগুলো টানা হয়েছে। এই জি সমান্তরালে যখন টেনেছি সেটা এ বি বাহুর উপরে আইতে টাচ করেছে। এফ বিন্দু দিয়ে যখন এইচ বি সমান্তরাল রেখা টেনেছি তখন এফ গিয়ে টাচ করেছে এ বি রেখার উপর। যে বিন্দুতে ই বিন্দু দিয়ে যখন সমান্তরাল টেনেছি কে বিন্দুতে, ডি বিন্দু দিয়ে যখন সমান্তরাল টেনেছি তখন টাচ এ বি রেখার উপর টাচ করেছে এল বিন্দুতে। এটা সেট স্কোয়ার উপরে সেট করে নিতে হয়, তারপরে আর এক সেট স্কোয়ারের একটা অংশ সেট করে নিতে হয়। এই যে সেট করে নেওয়া হয়েছে, নিয়ে বাঁ পাশের অংশটাকে আমাদের চেপে রাখতে হবে এবং ডান পাশের অংশটাকে হাত দিয়ে সরাতে হবে। সরিয়ে সরিয়ে আমাদের এই সমান্তরাল রেখাগুলো টানতে হবে। তাহলে আমরা এখানে সমান্তরাল সরলরেখা পেলাম কি কি? এইচ বি তো প্রথমেই আমরা টেনে নিয়েছি, তার সমান্তরালে এইচ আর এই জি আই, তারপর এফ জে ই কে ডি এল, এই সমান্তরালগুলি টেনেছি। টানার ফলে আমরা এ বি রেখাকে কিন্তু সমান 5টা ভাগে ভাগ করে ফেললাম। যেমন এ এল একটা পেলাম, এল কে আরেকটা পেলাম, কে জে পেলাম, জে আই পেলাম, আই বি পেলাম, মানে এখানে 5টা ভাগ হলো। এ বি রেখা আমরা 10 সেমি টেনেছিলাম, তার 5টা ভাগ যখনই হলো তার মানে সবগুলো কিন্তু 2 সেমি, 10 সেন্টিমিটারকে 2 সেন্টিমিটার দিয়ে ভাগ করলে করে 5টা হয়। তার মানে এখানে প্রত্যেকটা মানের দূরত্ব, মানচিত্র দূরত্ব হলো 2 সেন্টিমিটার। আর এই 2 সেন্টিমিটার ভূমিভাগের প্রত্যেকটা নির্দেশ করছিল কত করে? আমরা তো প্রশ্ন দেখেছিলাম ভূমিভাগের দূরত্ব ও মানে মুখ্য ভাগের মান ছিল 10 কিলোমিটার করে। তাহলে এ এল এর মান হচ্ছে 10 কিলোমিটার, এল কে এর মান হচ্ছে 10 কিলোমিটার, কে জে এর মানও 10 কিলোমিটার, জে আই 10 কিলোমিটার, আই বি প্রত্যেকটার মান হচ্ছে 10 কিলোমিটার। এইগুলো প্রত্যেকটা একটা মুখ্য ভাগ। পঞ্চম ধাপ, এ বি অনুভূমিক রেখাটির নিচে, এই যে এ বি অনুভূমিক রেখাটির নিচে 2 মিলিমিটার, প্রথমে 2 মিলিমিটারের ব্যবধান, তারপরে আবার সেখান থেকে 2 মিলিমিটার ব্যবধানে সমদৈর্ঘ্যের মানে এ বি রেখার সমান দৈর্ঘ্যের আরো 2টি সমান্তরাল রেখা আমরা টানলাম। মুখ্য ভাগগুলি নিচে প্রসারিত করা, এ এল তাকে আমরা এবার নিচে প্রসারিত করে দিলাম, যাতে 3টি অনুভূমিক রেখা একসঙ্গে মুখ্য বিভাগকে বিভক্ত করা যায়। তাহলে এ এল, এল কে, কে জে, জে আই, আই বি সবাইকে আমরা উপর থেকে নিচের দিকে টেনে দিলাম, রেখাগুলো লম্বভাবে সব টেনে দিয়েছি। এবারে ষষ্ঠ ধাপে কি? বাঁদিকে একটি মুখ্য ভাগ, এই যে এ এল এই অংশটাকে আমরা ছেড়ে দেব। এবার এল বিন্দু যেখানে লিখেছি সেই আচ্ছা কেন ছাড়বো? কারণ এই অংশে আমরা গৌণ বিভাগটাকে দেখাবো, পুরোটাই মুখ্য বিভাগ, তার আমরা এ এল অংশটাই আমরা গৌণ বিভাগটাকে দেখাবো, তাই এই অংশটা ছাড়লাম। এল বিন্দুর এখানে কি লিখেছি? 0 লিখেছি। লেখার পরে কে এখানে 2 সেমি এসছে, আর 2 সেমিতে মানচিত্রের দূরত্ব 2 সেমিতে ভূমিভাগের দূরত্ব আমরা ছকে দেখেছিলাম কত কিলোমিটার? 10 কিমি। মানচিত্রে এক একটা মুখ্য ভাগের মান এসেছিল 10 কিমি। তাহলে এল কে, তাহলে 0-র পরে মুখ্য বিভাগের দূরত্ব কত? কেতে আমরা কত লিখবো? লিখবো 10। কেন? প্রশ্নে দেওয়া আছে মুখ্য বিভাগ 10 কিমি, তাই লিখেছি। কে এর পর জে, তাহলে আরো 10, তাহলে 10 আর 10 20, তারপরটা আরো 10 মানে 30, তারপরটা 40। তাহলে এল থেকে বি পর্যন্ত আমরা গেলাম, মোট 40 কিমি পেলাম। আর আমরা এ এল রেখে দিয়েছিলাম, তার জন্য মান কত? 10 কিলোমিটার। তাহলে 40 আর এদিকে 10, মোট দূরত্ব হচ্ছে 50 কিমি, যেটা আমাদের দেখাতে বলা হয়েছিল। মোট দৈর্ঘ্য দেখাতে বলেছিল 50 কিমি, 50 কিমি আমরা দেখিয়ে দিলাম। মুখ্যভাগের অংশগুলো আমরা দেখালাম। তা আমরা কিন্তু গৌণ বিভাগটা এখনো দেখাইনি, গৌণ বিভাগটা এবারে আমরা দেখাবো। গৌণ ভাগ অঙ্কন প্রথম ধাপ। গৌণ বিভাগগুলি আঁকার জন্য প্রথম মুখ্য বিভাগে এ এল, যেটা আমরা রাখলাম গৌণ বিভাগগুলো দেখাবো বলে, বাম প্রান্ত বরাবর উপরের দিকে ও ডান প্রান্ত বরাবর বাম প্রান্ত থেকে উপরের দিকে এবং ডান প্রান্ত বরাবর নিচের দিকে লম্ব রেখা টানা হয়েছে।
এবার লম্ব দৈর্ঘ্য বিভাজন পদ্ধতিতে মুখ্য ভাগকে আমরা 5টি অংশে ভাগ করব। এল এই অংশটাকে আমরা 5টি ভাগে ভাগ করব, যার প্রত্যেকটা ভাগ তাহলে মুখ্য ভাগ 10 কিমি, তাহলে এক একটা গৌণ ভাগ হবে 2 কিমি করে, যে প্রশ্নেও সেটা উল্লেখ করাই আছে। তাহলে এখানে আমরা উপরের দিকে ডিভাইডারের একটা নির্দিষ্ট মাপ নিলাম, নিয়ে এল থেকে নিচের দিকে যে লম্ব রেখাটা টানলাম সমদূরত্বে 5টা ভাগ করলাম। এ থেকে উপরের দিকে যে লম্ব রেখা টেনেছিলাম সমদূরত্বে আমরা 5টা ভাগ করলাম। তাহলে নিচেও 5টা ভাগ, উপরের দিকেও 5টা আমরা ভাগ করলাম। তারপরে এই যে 5টা অংশ 1 2 3 4 5টা অংশ, নিচের দিকে 1 2 3 4 5টা অংশ পেলাম। উপরের যে সবচেয়ে উপরে যে বিন্দুটা আমরা পেয়েছিলাম সেখান থেকে এই এল বিন্দুতে আমরা জুড়ে দেব। তার নিচে যে বিন্দুটা পাবো সেখান থেকে আমরা এল এর নিচের বিন্দুটা জুড়বো। তাহলে পরস্পর সমান্তরালে অন্যান্য বিন্দুগুলো সব জুড়ে দেব। যখন অন্যান্য বিন্দুগুলো জুড়ে দিচ্ছি তখন এল কে কটা ভাগ হয়ে গেল? 1 2 3 4 5টা ভাগ হয়ে গেছে। তাহলে এল 5টা ভাগ হয়ে গেছে। এর উপরে থেকে আমরা নিচে রেখাগুলো টেনে দেব। গৌণ ভাগ অঙ্কন। দ্বিতীয় ধাপে এল বিন্দুতে আমরা শূন্য আগেই আমরা লিখেছি, এল বিন্দুতে শূন্য মুখ্য ভাগের মানগুলো লেখার সময় ধরে নিলাম। তারপর প্রথম যে মুখ্য ভাগটা সেখানে গৌণ বিভাগটা শেষ হচ্ছে, তার পাশে আমরা লিখবো বাঁ দিকে 2 লিখবো, তারপরটা লিখবো 4, তারপরটা লিখবো 6, তারপরটা লিখবো 8, তারপরটা লিখবো 10। কেন লিখলাম? কারণ এক একটা গৌণ ভাগ তো 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার যেহেতু গৌণ ভাগ, তাই প্রথমটা 2, তারপরটা 4, তারপরটা 6, তারপরটা 8 এবং সর্বশেষে আমরা 10 কিলোমিটার আমরা এখানে লিখলাম। তাহলে গৌণ ভাগের মানগুলোও আমরা এখানে পরপর লেখা হলো। তাহলে আমরা পূর্বে আমরা মুখ্য ভাগের মান 0 10 20 30 40 কিমি লিখেছিলাম। এবারে আমরা বাঁ দিকে 2 4 6 8 10 গৌণ ভাগগুলোর মানও লিখে দিলাম। চিত্রের মতো পর্যায়ক্রমে আমরা পেন বা পেন্সিল দিয়ে, এটা বানটা ভুল আছে, ভরাট করে ডিজাইন করতে হবে। এই যেমন এখানে প্রথম শুরু করলাম, নিচের অংশটা যে খণ্ডটা পেলাম নিচের অংশ পেন্সিল দিয়ে ভরাট করে দিয়েছি, তারপর এটা উপরেটা, তারপর নিচেরটা, তারপর উপরেটা, তারপর নিচেরটা, তারপর এখানে উপরেটা, তারপর নিচেরটা, তারপর পর্যায়ক্রমে উপরেরটা, তারপর নিচেরটা, এইভাবে আমরা ভরাট করে দিলাম। পরিশেষে আমরা কি করব? পরিশেষে আমরা শিরোনাম হিসাবে লিখবো কি? এটা রৈখিক স্কেল আমরা এঁকেছি, তাহলে উপরে লিখবো রৈখিক স্কেল। মুখ্য ভাগ কোন অংশটা আমরা দেখেছি, এখান থেকে এই অংশটাকে আমরা মুখ্য ভাগ দেখিয়েছি, মুখ্য ভাগ আমরা লিখে দেব যেটা মুখ্য ভাগ। বাঁ দিকে এল থেকে বি অংশটাকে আমরা মুখ্য ভাগ হিসেবে লিখে দিলাম। এল থেকে এই অংশে আমরা গৌণ ভাগগুলো দেখেছি। এল নিজেই একটা মুখ্য ভাগ, তাকে আমরা যেহেতু গৌণ ভাগে বিভক্ত করেছি, সেই অংশটা কোন অংশে আমরা গৌণ ভাগটা দেখি যে সেটা আমরা এখানে চিহ্নিত করে দিলাম, যে এখানে এটা এই অংশটা এল থেকে এই অংশটা হচ্ছে গৌণ ভাগ, সেটা আমরা এখানে লিখে দিলাম। এবারে কি চিত্র, এটা মোট দৈর্ঘ্য কত? এখানে মানচিত্রে যে আমরা স্কেলটা টানলাম তার মোট দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সেখানটা কিন্তু আমরা সেই 10 সেন্টিমিটারটা উল্লেখও করে দিলাম যে এ থেকে বি পর্যন্ত যে রেখা টানা হয়েছে তার মোট দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, সেটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। তারপরে নিচের অংশে কি করলাম? আমরা আরএফটা লিখলাম। নিচের অংশে আরএফ কত? 1 অনুপাতে আছে 5 লক্ষ। সেই 1 অনুপাতে 5 লক্ষ আরএফ আমরা এখানে লিখে দিলাম। লেখা হলো আরএফ সংখ্যাটি। এবারে সমগ্র চিত্রটির চারিদিকে পেন বা পেন্সিল দিয়ে একটি বাউন্ডারি করে দেব, যাতে চিত্রটি দেখতে ভালো লাগে। তাহলে আমরা পর্যায়ক্রমে একটি প্রশ্ন সমাধান করলাম, গাণিতিক অংশ সমাধান করলাম। তারপর তার থেকে যে সমস্ত মানগুলো পেলাম সেই মানের উপর ভিত্তি করে আমরা একটি রৈখিক স্কেল অঙ্কন করলাম, যে রৈখিক স্কেলে মুখ্য ভাগ গৌণ ভাগ আলাদা আলাদাভাবে আমরা সেগুলোকে দেখিয়ে দিলাম। আলাদাভাবে আমরা সেগুলোকে এখানে উপস্থাপন করলাম। তাহলে আমাদের রৈখিক স্কেল অঙ্কন আমরা এখানে সম্পূর্ণ করলাম। তবে হ্যাঁ, রৈখিক স্কেল যখন আমরা অঙ্কন করব
তখন আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মানচিত্রের আয়তনের সঙ্গে স্কেলের দৈর্ঘ্যের যেন সামঞ্জস্য থাকে। স্কেলের মুখ্য ভাগ এবং গৌণ ভাগ উভয় কিন্তু আমাদের এই রৈখিক স্কেলে দেখাতে হবে। রৈখিক স্কেলের মোট দৈর্ঘ্য যখন আমরা মানচিত্রে দেখাবো, তার পরিমাপটা 12 সেন্টিমিটার। যদি সেন্টিমিটার আঁকি তাহলে 12 সেন্টিমিটার, এবং যদি আমরা ইঞ্চিতে আঁকি তার দৈর্ঘ্য 5 ইঞ্চির কাছাকাছি হওয়া প্রয়োজন। এবং সাধারণত মুখ্যভাগের সংখ্যা 3 থেকে 4টি হয়, তবে 12 সেন্টিমিটারের থেকে অত্যন্ত কম বা অত্যন্ত বেশি হয়ে গেলে আমরা মুখ্যভাগের সংখ্যাও পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের অন্তর্ভুক্ত সমমান রেখা বা আইসো লাইন কিভাবে অঙ্কন করতে হয় এই ভিডিওটির মাধ্যমে তা আমরা শিখব। প্রশ্নে দেওয়া হয়েছে ভারতের রেখা মানচিত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমষ্ণ রেখাগুলি অঙ্কন করো। এখানে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থানে উষ্ণতা দেওয়া আছে। সেই উষ্ণতার উপর ভিত্তি করে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করা হয়েছে। সমষ্ণ রেখাগুলি কিভাবে অঙ্কন করা হলো তা আমরা শিখব। তবে তার আগে সমমান রেখা কি তা আমরা জেনে নেব। সমমান রেখা ইংরেজিতে আইসো লাইন। শব্দটি আইসো যার অর্থ ইকুয়াল বা সমান এবং লাইন যার অর্থ রেখা থেকে এসেছে। এই শব্দ দুটির প্রতিশব্দ আইসোপ্লেন, যা দুটি গ্রিক শব্দ আইসোস অর্থাৎ সমান ও প্লেথস অর্থাৎ পরিমাপ থেকে এসেছে। মানচিত্রে সমান মান বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমমান রেখা বা আইসোলাইন বলে। কোনো অঞ্চলে আবহাওয়া ও জলবায়ুর উপাদান এবং অন্যান্য ভৌগোলিক তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সমমান রেখা আঁকা হয়ে থাকে। যেমন উচ্চতার উপর ভিত্তি করে সমোন্নতি রেখা, উষ্ণতার উপর ভিত্তি করে সমষ্ণ রেখা, বৃষ্টিপাতের উপর ভিত্তি করে সমবর্ষণ রেখা এবং চাপের উপর ভিত্তি করে সমচাপ রেখা। সমোন্নতি রেখা সমুদ্র পৃষ্ঠ থেকে একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমোন্নতি রেখা বলে। অর্থাৎ এখানে একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দেওয়া যোগ করা হচ্ছে। সমষ্ণ রেখা ভূপৃষ্ঠের উপর একই উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা যদি টানা হয় তার মানে সেই রেখাটা সব জায়গায় উষ্ণতা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। সমবর্ষণ রেখা ভূপৃষ্ঠের উপর একই বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। সমচাপ রেখা ভূপৃষ্ঠের উপর একই চাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমমান রেখা বা আইসোলাইন অঙ্কন পদ্ধতি আমরা কয়েকটি ধাপে জেনে নেব। প্রথমেই আমাদের প্রশ্নটা ভালো করে পড়ে দেখে নিতে হবে সমোন্নতি, সমবর্ষণ, সমষ্ণ রেখা প্রভৃতিগুলির মধ্যে কোনটি এবং কত মানের সমমান রেখা আমাদের অঙ্কন করতে হবে। যেমন এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ভারতের রেখা মানচিত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমষ্ণ রেখাগুলি অঙ্কন করো। অর্থাৎ এখানে আমাদের সমষ্ণ রেখা আঁকতে হবে এবং যার মান থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় ধাপ, মানচিত্রটি ভালো করে দেখতে হবে যে মানগুলো কিভাবে আছে।
তা আমাদের ভারতের মানচিত্রে উপরের দিকে দেখছি তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, তারপর 10 ডিগ্রি, 19 ডিগ্রি, 24 ডিগ্রি। উত্তর পূর্ব ভারতে 18, 24, 28, 23, মধ্য ভারতে 31, দক্ষিণ ভারতে 28, পশ্চিম ভারতে 23, রাজস্থান থর্মোমিটারের কাছে 39, 38, 37। দেখি তাহলে উত্তর দিকে আর উত্তর পূর্ব দিকে তাপমাত্রা কম এবং রাজস্থানের দিকে তাপমাত্রা যথেষ্ট বেশি। দক্ষিণ ভারতে মাঝারি ধরনের তাপমাত্রা আছে। তৃতীয় ধাপে মানচিত্রের একটি নির্দিষ্ট দিক থেকে কম থেকে বেশি মানের সমমান রেখা আমরা অঙ্কন করব। আমাদের দেওয়া প্রশ্নে কম মান হলো 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষে 30 ডিগ্রি সেলসিয়াস। আমাদের মানচিত্রের উপরের অংশে তাপমাত্রা কম, সেই দিক থেকে আমরা প্রথমে 20, তারপর 25, তারপর 30 ডিগ্রির সমষ্ণ রেখা অঙ্কন করব। চতুর্থ ধাপে আমরা অন্তর্বর্তী মান নির্ণয় পদ্ধতিতে সমমান রেখা অঙ্কন করব এবং মানসমূহকে পাশে লিখে দেব। যেমন 19 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস এর অন্তর্বর্তী মান আমরা 20 ডিগ্রি, 21 ডিগ্রি, 22 ডিগ্রি এবং 23 ডিগ্রি সেলসিয়াস পাব। আর তার ভিত্তিতেই আমরা 20 ডিগ্রি সেলসিয়াসের রেখাটা টানতে পারবো। একইভাবে 25 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা, 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখাও টানব। আমাদের মনে রাখতে হবে সমবর্ষণ রেখা নীল রঙে, সমষ্ণ রেখা লাল রঙে, সমোন্নতি রেখা বাদামি রঙের কালিতে দেখাতে হয়। ভারতের রেখা মানচিত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমষ্ণ রেখাগুলি এখানে অঙ্কন করতে দিয়েছে। আমরা এবারে অঙ্কন করব। প্রথমে 19 এবং 24 এই দুটি স্থানের মধ্যবর্তী 20 ডিগ্রি সেলসিয়াস চিহ্নিত করে 20 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করব। 18, 24 এর মধ্যবর্তী 20 ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে 20 ডিগ্রি সেলসিয়াসের আরও একটি সমষ্ণ রেখা আঁকব। 24, 33, 33, 23, 21, 28, 28, 23, 23, 29 প্রভৃতি স্থানের মধ্যবর্তী 25 ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে সেগুলোকে যোগ করে 25 ডিগ্রি সেলসিয়াসের একটি সমষ্ণ রেখা আঁকব। তারপর 24, 29, 29, 24 প্রভৃতির মধ্যবর্তী 25 ডিগ্রি সেলসিয়াস স্থান চিহ্নিত করব এবং আরও একটি 25 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করলাম। এরপরে 27 ও 24-এর মাঝখানে আরও একটি 25 ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে 25 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করা হলো। 30 ডিগ্রি সেলসিয়াস যুক্ত স্থানগুলোকে চিহ্নিত করে 30 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখা অঙ্কন করা হলো। এবং লিখে দেওয়া হলো ভারতের রেখা মানচিত্রে 20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমষ্ণ রেখাগুলো অঙ্কন করা হলো। সমমান রেখা অঙ্কনের সময় আমাদের মনে রাখতে হবে সমোন্নতি রেখা ছাড়া কোনো সমমান রেখা কখনোই পরস্পর স্পর্শ বা মিলিত হতে পারে না। সমমান রেখার দু প্রান্ত একই মান বসবে, অর্থাৎ একদিকে 20 মানে সমষ্ণ রেখার দুই দিকে কি 20 মান লিখতে হবে যদি 20 রেখা হয়। সমমান রেখা মানচিত্রের মধ্যে হঠাৎ কোথাও শুরু ও শেষ হবে না। রেখাগুলি রাশিমানের একটি নির্দিষ্ট মান অন্তর রাখতে হয়। চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সরল রেখা লেখচিত্র কিভাবে অঙ্কন করা হয় তা নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে সরল রেখা লেখচিত্র এঁকেও দেখাবো। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে 1901 থেকে 2011 পর্যন্ত দশক পিছু ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সরল রেখা লেখচিত্রে এঁকে দেখাও। লেখচিত্র অঙ্কনের জন্য যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেখানে আছে সাল। এখানে 1901,
1911, 1921, 1931, 1941 এবং 1951, 1961, 1971, 1981, 1991, 2001 এবং 2011 সালের জনসংখ্যা উপস্থাপন করা হয়েছে। 1901 সালে জনসংখ্যা দেখানো হয়েছে 23.84 কোটি, 11 সালে 25.21, 1921 সালে 25.13, 1931 সালে 27.90, 1941 সালে 31.87, 1951 সালে 36.11, 1961 সালে 43.92, 1971 সালে 54.82, 1981 সালে 68.33, 1991 সালে 84.34 এবং 2001 সালে 102.70, 2011 সালে 121.02 কোটি জনসংখ্যা দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি জনসংখ্যা আছে 121.02 কোটি। কারণ সবচেয়ে বেশি কত সেটা আমাদের স্কেল নির্ধারণের জন্য খুবই প্রয়োজন। আমরা এই সালটাকে যখন সরলরেখা লেখচিত্রে অঙ্কন করব, সালটাকে আমরা এক্স অক্ষে দেখাবো এবং জনসংখ্যাকে দেখাবো ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষে যখন জনসংখ্যাকে দেখাবো, এখানে 121.02 কোটি সবচেয়ে বেশি জনসংখ্যা। এটাকে পুরোটাকে স্কেল না ধরে দেখানো সম্ভব নয়, আমরা স্কেল নির্ধারণ করব। 1 সেমিতে যদি আমরা 1 কোটি ধরি, তাহলে আমাদের 121 সেন্টিমিটার উলম্ব দাগ টানতে হবে, যেটা দেখানো সম্ভব নয়। আমরা যদি 1 সেন্টিমিটার সমান 10 কোটি জনসংখ্যা ধরি, তাহলে সবচেয়ে বেশি আছে 121, তাহলে 10 দিয়ে 121 ভাগ করলে 12.1 থাকে। 12.1 সেটা 6 কাগজে দেখানো সম্ভব এবং 1 সেমিতে 10 কোটি ধরলে হিসাবে আমাদের সুবিধা আছে। তাই আমরা উলম্ব অক্ষের যে উচ্চতা 1 সেমিতে ধরব 10 কোটি। আমরা উলম্ব অক্ষের উচ্চতা 1 সেমিতে 10 কোটি ধরেছি, অর্থাৎ 10 দিয়ে প্রতি বছরের জনসংখ্যাকে আমাদের ভাগ করতে হবে। 23.84 কোটি জনসংখ্যাকে আমরা যখন 10 দিয়ে ভাগ করেছি তখন এসছে 2.38 সেন্টিমিটার। পরেরটা এসছে 2.52। 1921 সালে 25.13 কোটি জনসংখ্যাকে 10 দিয়ে ভাগ করার পরে 2.51। 1931 সালে 27.90কে 10 কোটি দিয়ে ভাগ করার ফলে 2.79। পরেরটা এসে 3.19, 3.61, 4.39, 5.48, 6.83, 8.43, পরেরটা এসে 10.27 এবং 2011 সালের জনসংখ্যাকে যখন উলম্ব স্কেলে দেখাবো, উলম্ব অক্ষে যখন দেখানো হবে, তার উচ্চতা হবে 12.10 সেন্টিমিটার। প্রথমে ছক কাগজে অনুভূমিক অক্ষ অর্থাৎ এক্স অক্ষে একটি নির্দিষ্ট ব্যবধানে, এখানে আমি 1 সেন্টিমিটার ব্যবধানে সালগুলোকে চিহ্নিত করা হয়েছে। প্রথমে 1901, তার থেকে 1 সেন্টিমিটার দূরে 1911, তার থেকে 1 সেন্টিমিটার দূরে 1921, এইভাবে 1 সেন্টিমিটার দূরে দূরে বিভিন্ন সাল যেগুলো প্রশ্নে ছিল উপস্থাপন করা হয়েছে। ছক কাগজে উলম্ব অক্ষে অর্থাৎ ওয়াই অক্ষে উচ্চতা মাপার জন্য আমরা ইতিপূর্বে প্রতি সেমিতে 10 কোটি জনসংখ্যা ধরেছিলাম। সেই অনুযায়ী আমরা মান বসিয়েছি। 1 সেমি পরে লিখলাম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ছক কাগজের উলম্ব অক্ষে অর্থাৎ ওয়াই অক্ষে উচ্চতা মাপার জন্য আমরা ইতিপূর্বে প্রতি সেমিতে 10 কোটি জনসংখ্যা ধরেছিলাম। সেই অনুযায়ী আমরা মান বসালাম। প্রথমে 0, 1 সেমি দূরে লিখলাম 10 কোটি, তারপরে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130 কোটি জনসংখ্যা পর্যন্ত আমরা মান বসালাম। কেন 130 পর্যন্ত মান বসালাম? কারণ আমাদের প্রশ্নে সর্বোচ্চ মান দেওয়া আছে 121.02 কোটি জনসংখ্যা।
যার জন্য আমাদের 130 কোটি পর্যন্ত মান এখানে উল্লেখ করতে হয়েছে। এবারে আমরা এক্স অক্ষে অবস্থিত প্রতিটি সালের উপর ওয়াই অক্ষে ওই বছরের জনসংখ্যা স্কেল অনুসারে বিন্দুর মাধ্যমে দেখাবো। এক্স অক্ষে আছে 1901, এখানে জনসংখ্যা আছে 23.84, এর উচ্চতা হবে 2.38। প্রথমে 1901, এখানে জনসংখ্যা আছে 23.84, উচ্চতা স্কেলে পরিবর্তন করে হয়েছে 2.38, তাহলে 2.38, 1901, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3.8, তাহলে 3 ঘর যেতে হবে আমাদের, 3.8 বিন্দু দিলাম। পরেরটা 2.52, 1921, 2.52, 1, 2, 2.52, 2.52 চিহ্নিত করলাম। তারপরেরটা 2.51, 2.51 চিহ্নিত করা হলো, 2.51। তারপর 2.79, 2.79, এখান থেকে 2.79, 1, 2, 7, এই 5, 6, 7, 7, 9 চিহ্নিত করা হলো। এইভাবে আমরা প্রতিটি বছরের জনসংখ্যা স্কেল অনুসারে বিন্দুর মাধ্যমে দেখাবো। 2011 সালে আছে 121.02 কোটি জনসংখ্যা, স্কেল অনুসারে হয়েছে 12.1 সেন্টিমিটার। আমরা দেখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12.1। আমরা এক্স অক্ষে অবস্থিত প্রতিটি সালের উপর ওয়াই অক্ষে ওই বছরের জনসংখ্যা স্কেল অনুসারে বিন্দুর মাধ্যমে প্রকাশ করলাম। এবারে আমরা এই বিন্দুগুলিকে একটি মসৃণ বক্র রেখার সাহায্যে যুক্ত করে দেব। প্রতিটি বিন্দুকে একটি রেখা দিয়ে যুক্ত করে দেওয়া হলো। প্রতিটি বিন্দুকে যোগ করার পরে সরল রেখা লেখচিত্র অঙ্কন করা সম্পূর্ণ হলো। প্রশ্নে বলা হয়েছিল 1901 থেকে 2011 পর্যন্ত দশক পিছু ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সরল রেখা লেখচিত্র এঁকে দেখাতে। সেই অনুযায়ী আমরা লেখচিত্র অঙ্কন করলাম। লেখচিত্র সরল রেখা লেখচিত্র অঙ্কন করার পরে তার উপরে লেখা হলো সরল রেখা লেখচিত্র ভারতের জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি 1901 থেকে 2011। চিত্রের আমরা নিচে অনুভূমিক স্কেল লিখলাম। আমরা অনুভূমিক স্কেল ধরেছিলাম 1 সেমিতে 1 দশক, 1901 পরে 1 সেমি দূরে লিখেছিলাম 1911, অর্থাৎ 1 সেমিতে 1 দশক ধরেছিলাম, সেটা লিখলাম। উলম্ব স্কেলে আমরা ধরেছিলাম 1 সেমি সমান 10 কোটি জনসংখ্যা, সেটা এখানে লিখে দিলাম। আমাদের সরল রেখা লেখচিত্র অঙ্কন সম্পন্ন হলো। পরের ভিডিওটিতে আমরা বার গ্রাফ বা স্তম্ভ চিত্র কিভাবে অঙ্কন করা হয় তা নিয়ে আলোচনা করব এবং একে দেখাবো। ভিডিওটি পাওয়ার জন্য জিওলার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা স্তম্ভ চিত্র অর্থাৎ বার গ্রাফ
কিভাবে অঙ্কন করা হয় সে সম্পর্কে আলোচনা করব এবং একটি প্রশ্ন সমাধান করে সরল স্তম্ভ চিত্র অঙ্কন করে দেখাবো। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে 1901 থেকে 2011 পর্যন্ত দশক পিছু ভারতের জনসংখ্যার বৃদ্ধি দেওয়া আছে। এই তথ্যের উপর ভিত্তি করে একটি সরল স্তম্ভচিত্র আমাদের আঁকতে হবে। যে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রশ্নে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে, সাল এবং সেই সালের পরিপ্রেক্ষিতে তখন ভারতের জনসংখ্যা কত ছিল। যেমন সাল 1901 জনসংখ্যা ছিল 23.84, 1911 25.21, 1921 25.13, 1931 27.90। এইভাবে 1941, 51, 61, 1971, 1981, 1991, 2001 এবং 2011 সালের জনসংখ্যার তথ্য দেওয়া আছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের একটি সরল স্তম্ভচিত্র আঁকতে হবে। এখানে দুটি পরিসংখ্যান, সাল এবং জনসংখ্যা। সালগুলোকে আমরা ছক কাগজে অনুভূমিক যে রেখা টানব, অর্থাৎ এক্স অক্ষে দেখাবো, এবং সালের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার উচ্চতা, জনসংখ্যাগুলোকে আমরা স্তম্ভ সাহায্যে দেখাবো এবং স্তম্ভগুলির যে উচ্চতা সেগুলো আমরা স্কেল অনুযায়ী নির্ধারণ করব। স্কেল নির্বাচন স্তম্ভচিত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই স্কেল কত ধরা হবে বা উচ্চতা কত নির্ধারণ করা হবে, তার জন্য আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে কোন বছরে বা কোন সালে জনসংখ্যা সবচেয়ে বেশি আছে। প্রদত্ত যে পরিসংখ্যান আছে, এই পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে দেখব 2011 সালে পরিসংখ্যানে অনুযায়ী ভারতের জনসংখ্যা আছে 121.02 কোটি। তাহলে এই পরিসংখ্যানটার উপরে ভিত্তি করে আমরা স্তম্ভের উচ্চতা নির্ধারণ করব। আমরা যদি স্তম্ভের উচ্চতা নির্ধারণের যে স্কেল সেটা 1 সেমিতে 1 কোটি ধরি, তাহলে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে 121 সেন্টিমিটার। আমাদের 1 সেমিতে যদি 10 ধরা হয়, তাহলে 121কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 সেন্টিমিটার, 12.1 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখানে স্কেল যদি ধরি 1 সেমিতে 10 কোটি জনসংখ্যা, তাহলে স্তম্ভটির উচ্চতা যথাযথ হবে। আমরা স্কেল ধরলাম 1 সেমিতে 10 কোটি, সুতরাং 10 দিয়ে আমাদের প্রত্যেকটা বছরের যে জনসংখ্যা আছে তাকে ভাগ করতে হবে। ভাগ করলে সেই বছরের যে জনসংখ্যা আছে তার স্তম্ভের উচ্চতা আমরা পাব। এভাবে 10 দিয়ে আমরা যদি 23.84কে ভাগ করি তাহলে আসবে 2.38। 25.21কে যদি ভাগ করি 2.52, 25.13কে ভাগ করলে 2.51। এইভাবে আমরা পরপর পরিসংখ্যানগুলো পাব। তাহলে আমরা নিচে স্তম্ভ সাল অনুযায়ী যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা অনুযায়ী প্রত্যেকটি যে স্তম্ভ আমরা আঁকব তার উচ্চতা কত হবে তা আমরা পেয়ে গেলাম। কিভাবে পেলাম? জনসংখ্যাকে 10 দিয়ে ভাগ করে, 10 দিয়ে ভাগ করে আমরা এই তথ্যগুলো পেলাম। যদি আমরা স্কেল অন্য ধরতাম, তাহলে যদি 1 সেমিতে 12 কোটি ধরতাম তাহলে সবগুলোকে 12 দিয়ে ভাগ করতে হতো। কিন্তু এখানে সব দিকে বিচার বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত
স্কেল হচ্ছে 1 সেমিতে 10। এবারে একটি ছক কাগজ বা গ্রাফ পেপার নেওয়া হলো। এই ছক কাগজ বা গ্রাফ পেপারের একটি নির্দিষ্ট বিন্দু থেকে পরস্পর সমকোণে দুটি সরল রেখা আঁকা হলো। অনুভূমিকভাবে বিস্তৃত রেখাটি এক্স অক্ষ এবং উলম্ব রেখাটি ওয়াই অক্ষকে নির্দেশ করে। এক্স অক্ষের উপর নির্দিষ্ট ফাঁক বজায় রেখে প্রশ্নের দেওয়া সালগুলি উল্লেখ করা হলো এবং ওয়াই অক্ষের উপর 1 সেমিতে 10 কোটি জনসংখ্যা নির্দেশের জন্য স্কেল তৈরি করা হলো। স্কেল 1 সেমিতে 10 কোটি ধরা হয়েছিল জনসংখ্যা, তাই প্রথমে 0 1 সেমি, পরে লেখা হচ্ছে 10, 2 সেমিতে 20, 3 সেমি হচ্ছে 30, 4 সেমিতে 40, এভাবে পরপর উলম্ব স্কেলে লেখা হলো। এবারে আমরা সাল অনুযায়ী জনসংখ্যার স্তম্ভ অঙ্কন করব। এই স্তম্ভগুলির উচ্চতা কত হবে তা আমরা পূর্বেই গণনা করেছি। যেমন 1901 সালে জনসংখ্যার যে স্তম্ভটা হবে তার উচ্চতা হবে 2.38 সেন্টিমিটার, 1911 সালের ক্ষেত্রে হবে 2.52 সেন্টিমিটার, 1921 সালের ক্ষেত্রে হবে 2.51। এইভাবে কোন সালের জনসংখ্যা স্তম্ভের উচ্চতা কত হবে তা আমরা গণনা করে নিয়েছি। যেমন 2011 সালের ক্ষেত্রে স্তম্ভের উচ্চতা হবে 12.1 সেন্টিমিটার। স্তম্ভগুলির উচ্চতা অনুযায়ী আমরা এবারে স্তম্ভ অঙ্কন করব। আমরা বিভিন্ন সালের যে স্তম্ভগুলো অঙ্কন করব, স্তম্ভগুলি 1 সেন্টিমিটার করে চওড়া করলাম, 1 সেন্টিমিটার চওড়া, এবং দুটো স্তম্ভের মাঝখানে 0.5 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। এবারে স্তম্ভের উচ্চতা আমরা পূর্বেই গণনা করে নিয়েছি। গণনা অনুযায়ী 1901 সালে স্তম্ভের উচ্চতা হবে 2.38। তাই 1901 সালের যে স্তম্ভটা আঁকবো, যে 1 সেন্টিমিটার জায়গা রেখেছিলাম তার জন্য, স্তম্ভের জন্য, তার বাঁ দিকের অংশে 2.38 দাগ টানা হলো, ডান দিকের অংশে 2.38 দাগ টানা হলো, মাথাটা অনুভূমিকভাবে জুড়ে দেওয়া হলো। 1911 খ্রিস্টাব্দের জন্য যে স্তম্ভটা আঁকার জন্য যে জায়গাটা রাখা হয়েছে, 1901 থেকে 0.5 সেন্টিমিটার দূরে, এও 1 সেন্টিমিটার চওড়া, এর বাঁ দিক থেকে 2.52 সেন্টিমিটারের দাগ টানা হলো, ডান দিক থেকেও 2.52 সেন্টিমিটারের দাগ টানা হলো, তারপরে অনুভূমিকভাবে মাথাটা জুড়ে দেওয়া হলো। একইভাবে 1921, 1931 টানা হয়েছে এবং পরবর্তীতে 1941, 51, 61 অন্যান্য সালের স্তম্ভগুলো অঙ্কন করা হবে। স্তম্ভগুলো প্রত্যেকটা চওড়া করা হয়েছে 1 সেন্টিমিটার এবং দুটো স্তম্ভের মাঝখানে ফাঁকা রাখা হচ্ছে 0.5 সেন্টিমিটার। 2011 সালের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী স্তম্ভের উচ্চতা হবে 12.1 সেন্টিমিটার। আমরা 12.1 সেন্টিমিটার স্তম্ভ আঁকব। 2001 সালের স্তম্ভের ভূমিটা আছে এখানে। স্তম্ভের বাঁদিক থেকে আমরা 12 সেন্টিমিটারের দাগ টানবো, 12.1 সেন্টিমিটারের দাগ টানবো। এবারে ডান দিক থেকেও 12.1 সেন্টিমিটারের দাগ টানা হবে। 2011 সালের স্তম্ভের অঙ্কনের জন্য আমরা বাম দিকে 12.1 সেন্টিমিটার এবং ডান দিকেও 12.1 সেন্টিমিটারের দুটি দাগ টানলাম। এবারে দাগ দুটির উপরের যে অংশটা অনুভূমিকভাবে আমরা যুক্ত করে দেব। প্রশ্নপত্রে প্রদত্ত বিভিন্ন সালের জনসংখ্যা তথ্যের উপর ভিত্তি করে আমরা সহজ সরল স্তম্ভচিত্র অঙ্কন করলাম
এবারে চিত্রের শিরোনাম লেখা হবে, নিচে স্কেল উল্লেখ করা হবে, অন্যান্য প্রয়োজনীয় তথ্য লিখে চিত্রটি অঙ্কন সম্পন্ন করা হবে। আমরা সরল স্তম্ভচিত্র অঙ্কন করলাম। চিত্রটির উপরে সেই শিরোনাম দিয়ে দিলাম, সরল স্তম্ভচিত্র। এই চিত্রের সাহায্যে আমরা দেখিয়েছি ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি 1901 থেকে 2011 সাল পর্যন্ত। চিত্রটির নিচে উলম্ব স্কেল লিখলাম। আমরা উলম্ব স্কেল ধরে নিয়েছিলাম 1 সেমিতে 10 কোটি জনসংখ্যা। স্তম্ভগুলি লাল রং করে দেওয়া হয়েছে, তাই ইন্ডেক্স বা সূচকে লাল রংটি যে জনসংখ্যাকে নির্দেশ করছে তা দেখানো হয়েছে। তাহলে আমরা সরল স্তম্ভ চিত্র অঙ্কন করা সম্পূর্ণ করলাম। এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।